আজ আমার সুন্দরী পরিবউটির সাথে বাসর রাত। আসলে কথাটা ভুলই বললাম, বাসর দিন হবে, কেননা সবাই তো রাতেই বাসর করে, এই জন্য তো নাম হয়েছে বাসর রাত। কিন্তু আমার বাসর রাত তো দিনের বেলা। হ্যাঁ বন্ধুরা, আমার বাসর রাত হচ্ছে দিনের বেলা, এই জন্যই আমার বলা উচিত ছিল আজ আমার বাসর দিন। বন্ধুরা, আপনারা যারা পরি যখন বউ সিজন 1-এর শেষ পর্ব শুনেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমি যখন আমার মামার সুমন্দির একমাত্র মেয়েকে বিবাহ করার জন্য বিকেলবেলা বর্ষা মাসে নদীর কিনারা দিয়ে নৌকোয় করে যাচ্ছিলাম, আমি এবং আমার মামা, আমার মা আর আমার বাবা মিলে যাচ্ছিলাম, তখন একটা সময় আমরা পথ হারিয়ে ফেলি। তারপর সারা রাত আমরা এদিক সেদিক করে খুঁজতে থাকি, কিন্তু কোনো লোকালয় খুঁজে পাই না। তারপর মাঝরাতে আমরা একটা বাড়ি দেখতে পাই। দেখি পানির উপর ভাসমান একটা বাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি। আমরা একটা সময় সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তারপর সেখানে পৌঁছাই। সেই বাড়িতেই আমার এবং আমার একমাত্র সুন্দরী পরিবউটির সাথে আমার বিবাহ হয়। তারপর আমি আমার পরিবউটিকে নিয়ে আমার বাড়িতে ফিরতে ফিরতে সকাল 6টা থেকে 7টা বেজে যায়। সকাল 7টা-8টার দিকে আমার বাসর শুরু হবে। এজন্যই তো বলা হয়েছে আজ আমার বাসর দিন। আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরিটির সাথে আমার কিভাবে বাসর হয়েছিল এবং সেই দিন আমার কেমন লেগেছিল আমি যখন পরিটির সাথে বাসর করি। এটা তো আসলে সবাই বুঝতে পারবে না, যে কিনা পরির সাথে বাসর করবে সেই তো একমাত্র বুঝতে পারবে পরির সাথে বাসর করার কি একটা ফিলিংস। বন্ধুরা, আপনাদের সবার এত পরিমাণ চাহিদা ছিল পরি যখন বউ সিজন 2, অবশেষে আমি পরি যখন বউ সিজন 2 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পরি যখন বউ সিজন 2 আরো বেশি রোমান্টিক, আরো বেশি কাহিনীময় এবং আরো বেশি চমকপ্রদ হতে চলেছে। আপনারা সবাই পুরো ঘটনা শুনবেন, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই পরি যখন বউ সিজন 1 দেখেন নাই। আপনি যদি জানতে চান সেই সুন্দরী পরিটির সাথে আমার কিভাবে প্রেম হয়েছিল, তারপর একটা সময় আমাকে ছেড়ে সুন্দরী পরিটি চলে যায় এবং আমি যখন একটা মানুষকে বিবাহ করতে চাই, তারপর সেই পরিটি আমার সাথে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এই সকল ঘটনা জানতে হলে আপনাকে অবশ্যই পরি যখন বউ সিজন 1 শুনতে হবে। আমি ডেসক্রিপশন বক্স এবং ইন্ড স্ক্রিনে পরি যখন বউ সিজন 1-এর সবকটি পর্ব দিয়ে দেব। আপনারা এই ঘটনা শোনার পর সেগুলো শুনে আসবেন, তাহলে পরি যখন বউ সিজন 2 আপনার জন্য হয়ে যাবে আরো রোমান্টিক। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজ আমার বাসর হচ্ছে, তাও আবার একটা সুন্দরী পরীর সাথে, যেটা আমরা ছোটবেলা থেকে কল্পনা করতাম, ইস আমার কাছে যদি একটা সুন্দরী পরী থাকতো, সে যদি আমাকে ভালোবাসতো, সে যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো, তাহলে কতই না ভালো হতো। আমরা ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় শুনে এসেছি পরীরা অসম্ভব রকমের সুন্দরী হয়। প্রতিটা মানুষ জাতির থেকে তারা আলাদা। একটা মেয়ে মানুষ যেরকম রূপবতী হয়, তার চেয়ে হাজার গুণের সুন্দরী হয়ে যায় একটা পরী, যেটা না দেখে বিশ্বাস করা যায় না। আর সেই পরীটি আমার এখন বউ। আনুষ্ঠানিকভাবে আজ আমি তাকে কাছে পেতে চলেছি। তো বন্ধুরা, আমার ফিলিংসটা আসলে অন্যরকম। বিবাহর কাজ সম্পূর্ণ করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সকাল 7টা থেকে 8টা বেজে যায়। সারা রাত অনেক পরিশ্রম করে আমরা বাড়িতে ফিরছি। বন্ধুরা, রাতের অন্ধকারে আমি আমার সুন্দরী পরিবউটির চেহারা খুব একটা ভালোভাবে দেখতে পারতেছিলাম না। সে যে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে এটা আমি বুঝতেই পারি নাই। রাতের টর্চের আলো কতটুকুই বা দেখা যায়। ভোরবেলা যখন সূর্যের আলো তার চেহারার উপর পড়ল, তখন তার চেহারাতে যেন আলোর বিচ্ছুরণ বের হচ্ছিল। দেখে আমার এতটা ভালো লাগতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মা, আমার বাবা এবং আমার বড় মামা তারাও আমার বউটির দিকে এক পলকে তাকিয়েছিল। এত সুন্দর মানুষ হইতে পারে? আসলে আমার বউটা দেখতে তো অবিকল মানুষের মতো, তাই মানুষের কথাই বললাম, কিন্তু তিনি দেখতে অসম্ভব রকমের সুন্দর। যখন আমরা বাড়িতে আসলাম তখন আমি আমার বউটির হাত ধরে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমার মা বলল, আরে কি করিস, আগে নামিস না, দাঁড়া আমি বাড়ি থেকে আসতেছি তারপর নামিস। আমি মাকে বললাম, মা তুমি আবার কি যে করো না, আবার কি করবা? সারা রাত আমার ঘুম হয়নি, আমি খুবই ক্লান্ত, আমাকে শুতে হবে। তখন পাশ থেকে আমার বড় মামা বলল, ঘুম নাকি অন্য কিছু? বউ তো পাইলি, এখনই রুমের মধ্যে যাওয়ার জন্য এত তাড়াতাড়ি কেন রে? 2টা মিনিট ওয়েট কর, তোর বউ তো হারাচ্ছে না, বাসর তো করতেই পারবি, সময় তো আছে নাকি? তখন আমি আমার মামাকে বললাম, মামা তুমি কি যে বলো না, সারা রাত তো কারোরই ঘুম হয়নি, শুধু কি আমার? তোমাদেরও তো হয়নি।
আমাদের সবারই তো ঘুম পাচ্ছে, তাই না? তবে বন্ধুরা, আমার মামার কথাই সত্য। মনে মনে আমি এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কখন যে তার সাথে গল্প করব, কখন যে তার কোলের উপর মাথা রাখবো আর সে আমার মাথার উপর তার হাত দিয়ে আমার চুল নেড়ে দেবে, আমি শুধু তার দিকে তাকিয়ে থাকবো। ঘুম তো আসার কথাই না। আমার তো মনে হচ্ছে আগামী 7 দিন আমার কোনো ঘুমই আসবে না। তো যাই হোক, মা নৌকা থেকে নেমে বাড়ির উপর চলে গেল। আমি ভাবলাম কিছু একটা নিয়ে আসবে হয়তো। হ্যাঁ, ওটাই সত্য। মা আগে থেকে বরণ ডালা রেডি করে রাখছিল। আমি যখন আমার মামার সম্বন্ধের মেয়েকে বিবাহ করার জন্য গিয়েছিলাম, তার আগেই মা এটা রেডি করে রাখছিল, যাতে আসার পর তিনি নিজ হাতে আমার বউকে বরণ করে নিতে পারে। তো সেই ডালাটাই নিয়ে আসলো আমার সুন্দরী বউকে বরণ করে নেওয়ার জন্য। আমার বউটি এত পরিমাণ লজ্জা পাচ্ছে, আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কেননা এই প্রথম মানুষ রূপে সে আমার বাবা মা মামার সামনে উপস্থিত। সবাই জানে সে একটা পরী। সে আরো বেশি লজ্জিত। এর আগে তো সে বিড়াল রূপে আমার সাথে প্রেম করত, কাজেই তার তখন লজ্জা করতো না। আর যখন সে মানুষ হিসাবে আমার সামনে উপস্থিত হইতো, তখন তো কেউ দেখতো না, শুধুমাত্র আমি দেখতাম। সে তখন আমার সাথেই প্রেম করত। আবার যখন বাড়িতে যাইতাম, তখন আবারও সে বিড়াল রূপে রূপ ধারণ করত, তারপর সে আমার সাথে বাড়িতে যাইতো। কিন্তু এই প্রথম দিনের আলোতে সে যখন মানুষের আকৃতিতে অবস্থান করছে, তখন তার চারপাশে আমার মামা, আমার বাবা, আমার মা ছিল। তার তো স্বাভাবিকভাবে লজ্জা পাওয়ারই কথা। আমার মা বরণ ডালা নিয়ে বলল, আয় তোরা দুজন নৌকা থেকে নিচে নাম, আমি তোদেরকে একটু বরণ করে নেই। আমি আমার বউয়ের হাত ধরে নৌকা থেকে যখন মাটিতে পা রাখলাম, তারপরে আমার মা উপর থেকে কিছু ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছিল। সেই ফুলগুলো একটা একটা করে আমার এবং আমার বউয়ের চোখে মুখে পড়তেছিল। এ যেন অন্যরকম ফিলিংস। আমি হারিয়ে গেলাম অন্য একটা জগতে। আমি হারিয়ে গেলাম কল্পনার একটা রূপকথার জগতে, যেটা শুধুমাত্র কল্পনায় বাস্তব ছিল, কিন্তু সেটা আজ আমার সামনে উপস্থিত। আমি হারিয়ে গিয়েছি, সত্যি হারিয়ে গিয়েছি। আমি পরীটির হাত ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম, আর মা আরো বেশি জোরে ফুলের পাপড়িগুলো ছিটাতে শুরু করলো। সবগুলো ফুল যখন ছিটানো শেষ হলো, তারপর আমি আমার বউটিকে নিয়ে একটা সময় বাড়ির উপর উঠে গেলাম। তারপর আমাদের রুমে প্রবেশ করে তাকে রুমের মধ্যে রাখলাম, রেখে আমি বাইরে আসলাম। বাইরে এসে আসলে আমি কি বলবো বুঝতে পারতেছিলাম না। আমার তো তর সইতেছিল না আমি কখন বাসর ঘরের মধ্যে ঢুকবো। কিন্তু সবাই কি মনে করে, এই জন্য আমি রুম থেকে তাড়াতাড়ি বের হয়ে আসছি। এসে উঠানের দিকে পায়চারা করতেছিলাম। কাকে কি বলবো কিছুই বুঝতে পারতেছিলাম না। মামা শুধু আমার দিকে তাকিয়ে মিটমিটি হাসে আর কিছু একটা ইঙ্গিত করে বলে, কিন্তু আমি সেটার উত্তর দেই না। আমার মাও বেশ পরিমাণ লজ্জা পাচ্ছিল। আর বাবা তো, সে তো আমার দিকে তাকাই নাই, সে চলে গেল অন্য একটা কাজে বাড়ির পাশে। আর মা শুধু মিটিমিটি হাসে, মামাও মিটিমিটি হাসে। একটা পর্যায়ে মামা বলেই উঠলো, যা তোর কাজে তুই যা, তোর আর এখানে কোনো কাজ নাই। বুঝছি তো অনুমতি নিতে আসছিস, তাই না? আমি মার দিকে তাকাইলাম। মা বলল, কিরে যাস না কেন? বৌমা একা একা বসে আছে, যা তাড়াতাড়ি। তখন আমি আর সেখানে দেরি করলাম না, এক দৌড়তে রুমের মধ্যে প্রবেশ করলাম। আমার পরনে ছিল একটা লাল পাঞ্জাবি আর মাথায় টুপি। টুপিটা আমি খুলছি না, এই টুপিটা আমার আবেগ। আমি জানি আজকের দিন পর আমি চাইলেও টুপিটা মাথায় নিয়ে ঘুরতে পারবো না। আমার জীবনের আজকেই শেষ দিন, যেই দিনে আমি কিনা টুপিটা মাথায় রাখতে পারবো। কাজেই আমি টুপিও খুলিনি এবং আমার গলায় যে বিবাহর একটা মালা থাকে সেটাও খুলিনি। সকল কিছুই ছিল। যাই হোক, তারপর আমি রুমের মধ্যে প্রবেশ করি। আমার রুমের দরজার সিটকেনিতে লাগিয়ে দিই। যখন দরজাটা লাগিয়ে দিলাম, তখন বাইরে থেকে আলো আসা বন্ধ হয়ে গেল। অর্থাৎ রুমের মধ্যে এক প্রকার অন্ধকারই বলা চলে। যাই হোক, দরজার সিটকেনি লাগিয়ে আস্তে আস্তে আমি আমার বউটির সামনে গেলাম। সেখানে বেডের উপর বসলাম। আমার বউটা খুবই লজ্জা পাচ্ছে, এত পরিমাণ লজ্জা পাচ্ছে যেন মনে হয় সে আমাকে চেনেই না। আমি তাকে বললাম, আমি কি অন্য কোনো রুমে প্রবেশ করলাম নাকি ভুল করে? আচ্ছা থাকেন, আমি যাই। আমি যখন এই কথা বলে উঠলাম, সঙ্গে সঙ্গে আমার হাত কে যেন ধরলো। কি আর ধরবে, রুমের মধ্যে তো আমার বউ ছাড়া কেউ নেই, সেই ধরলো। আসলে আমি তার সাথে একটু কি করলাম। সে আমাকে বলল যে লজ্জা পাচ্ছি না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম এই দিনটা কখনো আমার জীবনে আসবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। কিন্তু আমাদের ভাগ্য এতটাই ভালো, এই দিনটা আমাদের জীবনে অবশেষে আসলোই। আমি তখন তাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলাম। আমি অনেক সময় নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর পারবো না, আর আমার ধৈর্য কুলাবে না তাকে স্পর্শ না করে থাকা। তখন আমি বললাম, হে, এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আমি শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ দামি উপহারটা আমাকে দাও। আর সেটা কেউ নয়, সে আমার সুন্দরী পরী বউ।
আমি তোমাকে ছাড়া থাকতেই পারতাম না জানো। তখন সে আমাকে বলল, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ছাড়া কতটা থাকতে পারতাম না। তুমি তো তোমার মামার সুমন্দির মেয়েকে বিবাহ করার জন্য চলেই গিয়েছিলা, আর কিছু সময় পর তো তুমি বিয়েই করে ফেলতা। আমাকে তো ভুলেই গিয়েছিলা। এখন আমার প্রতি প্রেম এত বেশি পরিমাণ দেখানোর কোনো কাজ নেই। আমি জানি তুমি আমাকে ভুলে গিয়েছিলা। তখন তার হাত জোর করে বললাম, দেখো বাস্তবতা অনেক বড় কঠিন। আমি কখনোই তোমাকে ছাড়া থাকতে পারতাম না। আমি শুধুমাত্র আমার বাবা মার কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার একটা বিবাহ করা দরকার। দেখো আমার বাবা মা দুজনেরই বয়স হয়ে গিয়েছে। আমার মা এখন আর আগের মতো কাজ করতে পারে না। আমার বাবা তো অসুস্থ, কাজেই আমি আমার আত্মত্যাগ এভাবেই দিতে চাচ্ছিলাম। কিন্তু দেখো ভাগ্যে যদি থাকে সেটাকে কখনোই অ্যাভয়েড করা যায় না। তুমি আমার কপালে ছিলে। দেখো আমি তোমাকে পার্মানেন্টভাবেই পাইলাম। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। জান আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি তো আগেই জেনেছো। তুমি যখন বিড়াল আকৃতিতে ছিলা তোমাকে নিয়ে নদীর পাড়ে কত রাত নির্ঘুম কাটিয়েছি। বুকের উপর তুমি এসে ঘুমাতা আমার। তোমাকে নিয়ে কত স্বপ্ন আমি দেখেছি। তোমাকে কি ভুলে থাকা যায় বলো? তখন সে আমাকে বলে, আরে আরে আমি জানি, সবই জানি। আর জানি বলেই তো সকল কাজ আমিই করলাম। সকল কিছু আমি করেই তোমাকে বিবাহ করলাম। আমি জানি তুমি আমার জন্য অনেক পরিমাণ কষ্ট পেয়েছো। আমি যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম আমাদের রাজ্যে, আমি জানি তারপর তোমার কি হয়েছিল। আমি সবসময় আমার দুই একটা পাহারাদার জিন তোমাদের বাড়ির আশেপাশে রেখে যাইতাম। তোমার যেন কোনো বিপদ না হয় তারাই তোমাকে দেখভাল করত। আর সকল খবর আমার কাছে দিত তুমি কেমন আছো। তারা সবসময় আমার কাছে একটা খবরই দিত, আর সেটা হলো তোমার মুখে তারা কখনো হাসি দেখে নাই। আমি যাওয়ার পর থেকে তুমি কখনো হাসো নাই। সবসময় আমার কথাই চিন্তা করেছো। এই সকল জিনিস আমি শুনতাম আর খুব বেশি পরিমাণ কষ্ট পাইতাম। কিন্তু আমার বাবা মা আমাকে এমনভাবে রেখেছিল, রাজপ্রাসাদ থেকে বের হওয়ার মতো পরিস্থিতি আমার ছিল না। অবশেষে অনেক কষ্ট করে আমার বাবা মাকে ম্যানেজ করে শেষ পর্যন্ত তোমাকে আমি বিবাহ করতে সক্ষম হই। এটাই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তখন আমি বললাম, আর দুঃখের আলাপ করে কি হবে? এখন তো আমরা শুধুমাত্র সুখের আলাপ করব, তাই না? সে কোনো কথা বলল না, আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। আমি দেখি তার চোখ দিয়ে পানি পড়ছে। না বন্ধুরা, এই পানি দুঃখের পানি না, এ পানি একটা সুখের পানি। দুজনের চোখ দিয়ে যখন চোখের অশ্রু বিসর্জন হচ্ছিল, তখন একে অপরের হাত দিয়ে দুজনের চোখের অশ্রু মুছে দিতে লাগলাম। তারপরে সে আমাকে জড়িয়ে ধরল, এতটা শক্ত করে জড়িয়ে ধরল যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। জানেন তো পরীদের শরীর হয় অনেক বেশি পরিমাণ নরম। সে যখন আমাকে জড়িয়ে ধরল, আমি হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে, যেখানে শুধুমাত্র আমি আর আমার সুন্দরী পরী বউ। হারিয়ে গেলাম, আমার চোখ বন্ধ, তারও চোখ বন্ধ। তারপর আর কি শুনতে চান? বাসর ঘরে কি হয় সবই তো হলো আমার সাথে। একজন মানুষ বাসর ঘরে কি করতে পারে, আমিও তাই করলাম। এটা যে আসলে অন্যরকম ফিলিংস বোঝানো যাবে না। কেউ যদি কখনো পরীর সাথে বাসর করে থাকে, একমাত্র সেই বান্দাই বলতে পারবে এটা কেমন ফিলিংস হইতে পারে। এটা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। তবে পরে যখন বউ সিজন 2 শুনতে থাকেন, কোনো এক পর্বে আমি আমার বাসর ঘরের সম্পূর্ণ কথা আমি আপনাদেরকে শোনাবো। এই জন্য আপনাদেরকে প্রতিটি পর্বই কিন্তু শুনতে হবে। এটা সিক্রেট থাকলো। অবশ্যই কোনো এক পর্বে পরীর সাথে বাসর কিভাবে করলাম, কেমন হইল, তার ফিলিংস, আমার ফিলিংস, এটা কতটা ভালো লাগছিল, সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে কোনো এক পর্বে আপনাদেরকে জানাবো পরে যখন বউ সিজন 2-তে। তাই অবশ্যই বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বের জন্য বেল আইকন বাটনটি চাপ দিয়ে ধরুন, অল নোটিফিকেশন করে দিন, যাতে করে যখনই আমি ঘটনাটি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার বাসর তো হলো, কিন্তু ওই যে বললাম রাত্রে এত পরিমাণ পরিশ্রম, এত পরিমাণ টেনশন আমাদের মধ্যে দিয়ে গিয়েছে, আমাদের শরীর আর পারছে না। আমার মন তো বলছে আজ সারাদিন শুধু বাসরই করি, কিন্তু শরীর তো পারছে না। আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে। আর পরীটির কথা কি বলবো, সে তো পরী রে ভাই, সে তো মানুষ না। তার তো ঘুম, খাওয়া দাওয়া অন্য কিছু, তার সাথে তো আমার মেলবে না। তারপরও আমি বললাম, দেখো আমার প্রচুর ঘুম পাচ্ছে। সে আমাকে বলে, না ঘুমায়ও না, আজকের দিনটা আমাদের শ্রেষ্ঠ দিন, আজ সারাদিন আমরা বাসর করব। আমি বললাম, তোমার সাথে আমার প্রতিটা দিনই বাসর, আজকে প্লিজ সোনা একটু আমাকে ঘুমাতে দাও না। সে আমাকে বলল, ঠিক আছে তুমি ঘুমাবা, তবে আমার কোলের উপর মাথা রেখে। তখন আমি তার কোলের উপর মাথা রেখে চোখ দুটো বন্ধ করলাম এবং আমি খুবই পরিশ্রান্ত। তারপর সে তার সুন্দরী হাত দিয়ে, নরম তুলতুলে হাত দিয়ে আমার মাথা টিপে দিতে লাগলো। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম।
যেন এক শান্তির ঘুম। আগে কখনোই এত শান্তির ঘুম আমার হয় নাই। আজ আমার কোনো টেনশন নাই, আজ আমার কোনো চিন্তা নাই, সকল কিছুই আমি পেয়েছি। যাই হোক বন্ধুরা, আমার যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখি দুপুর 3টা। তখনও আমি দেখি আমার মাথাটা পরীটির কোলের উপর রাখা, আর আমার বউটি প্রতিনিয়ত আমার মাথা নেড়ে দিচ্ছিল। তারপর আমি তার কোল থেকে উঠলাম, উঠে বললাম, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? সে বলল, না, আমার কেন যেন ঘুম আসছিল না। আর ঘুম আসলেও আমি শুধু তোমার দিকেই তাকিয়েছিলাম। আমি চাচ্ছিলাম এই মুহূর্ত 1 সেকেন্ড নষ্ট করব না। আজকের দিন তো হারিয়ে যাবে আর কখনোই আসবে না। কাজেই আজকের দিনটা প্রতিটা সময় আমি তোমার সাথে থাকতে চাচ্ছিলাম। তোমার দিকেই আমি শুধু তাকিয়েছিলাম। আমার খুব ভালো লাগতেছিল। যাই হোক, তখন আমি উঠলাম, উঠে বললাম, ঠিক আছে, এখন আমাদের বাইরে বের হওয়া উচিত। সেই তো সকাল 7টার দিকে আমরা রুমে ঢুকছি, এখন বাজে 3টা। তারা আবার কি না কি বলে, চলো বাইরে যাই। সে তখন আমার হাত ধরে বাইরে বের হলো। আমার হাত সে ছাড়ছে না। আমি বললাম, বাবা মা বাইরে, সম্ভবত মামাও আছে, হাতটা ছাড়ো। সে আমাকে বলল, তোমার হাত আমি আর ছাড়বো না, আজকের দিন সারাদিন তোমার হাত ধরেই থাকবো। বললাম, ঠিক আছে, কেউ তো মাইন্ড করার কথা না, তুমি তো আমার বউ। তারপর সে আমার হাত ধরে বাইরে বের হলো। আমরা যখন বাইরে বের হলাম, আমার মামা দেখি আবারও হাসতেছে, আমার দিকে তাকিয়ে হাসতেছে। সে বুঝতে পারছে আমাদের মধ্যে বাসর হয়ে গিয়েছে। এইটা ভেবেই সে আমার দিকে হাসতেছে। আমার মা খুব বেশি পরিমাণ লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, এটা আমি পাত্তা দিলাম না, তাদের দিকে আগালাম। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা দৌড় দিয়ে রুম থেকে একটা চেয়ার নিয়ে পরীটির সামনে দিয়ে বসলো, বৌমা বসো, বৌমা বসো। আমি বললাম, মা, আমার জন্য চেয়ার আনো নাই? তখন মা আমাকে বলল, তোর জন্য আবার কিসের চেয়ার, চলে যা, আমি আমার বৌমার সাথে কথা বলবো। তো যাই হোক, মামা এরপর 2টা চেয়ার নিয়ে আসলো। একটা চেয়ারে মামা বসলো, আর একটি চেয়ারে আমি বসলাম। আর মা রান্নাঘরে রান্না করতেছিল। রান্নাঘরটা আমাদের উঠানেই। তখন মা বলল, বৌমা, তুমি কিছু খাবা? তখন আমার বউটি বলল, না মা, আমি কোনো কিছু খাবো না। আমি বললাম, মা, ওই কি খাবে, ওই কাঁচা মাছ ছাড়া কোনো কিছু খায়, তুমি কি ভুলে গেছো? তখন মা বলল, ও, আমি তো ভুলে গেছি রে, আমার তো মনে নাই। আমার বউটা খুব বেশি পরিমাণ লজ্জা পাচ্ছিল যখন আমি বললাম সে তো কাঁচা মাছ খায়, কাঁচা মাছ ছাড়া অন্য কিছু খায় না। তো যাই হোক, আজকে রাত্রেই আমাকে আবার নদীতে যাইতে হবে, বাড়িতে কোনো মাছ নাই। আর যদি মাছ না আনি, সে তো অনাহারে থাকবে, আর আমি তো সেটা চাই না। যাই হোক, মাকে বললাম, মা, কি রান্না করো, আমার খুব ক্ষুধা লাগছে জানো, সকাল থেকে তো কিছুই খাইনি। মামা বলল, কিরে, তোর তো আজকে ক্ষুধা লাগার কথাই না। আমি বললাম, কেন, কি হয়েছে, আমি কি খাইছিলাম নাকি? মামা বলল, না, বাসুর ঘরে খাস নাই। আমি বললাম, কি খাইছি মামা, কি বলো? তখন মামা বলল, কেন, তোর রুমে কোনো মুড়ি বা চিরা বা গুড় কোনো কিছু ছিল না, শুকনো খাবার নাই, খাইতে পারিস নাই? আসলে সে যে কি বোঝাইছে সেটা তো আমি বুঝছি, কিন্তু তারপরে সে আমাকে এই কথাটা বলল। আমি বললাম, মামা, তুমি এমন ব্যবহার করতেছো, মনে হয় এই জিনিসটা শুধুমাত্র আমার লাইফেই হয়েছে, তোমাদের লাইফে কখনো হয় নাই, তুমি কখনো বাসর করো নাই। তখন মামা কোনো কথা বলল না, শুধুমাত্র হাসলো। তো যাই হোক, এই শরীর নিয়ে তো আর বসে থাকা যায় না, আমাকে গোসল দিতে হবে। কাজেই আমি আমার বউটাকে বললাম, তুমি না হয় ঘরে যাও, আমি নদীতে গোসল করে আসি। মামা বলল, কে রে, ঘরে যাবে কেন, এখানে বসে আছে, ভালো লাগতেছে না? তখন পরীটি আমাকে বলল, তুমি যাও, আমি এখানে বসে আছি, মামার সাথে মার সাথে কথা বলে। তখন বললাম, ঠিক আছে, তুমি কথা বলো, আমি নদী থেকে গোসল করে আসি। তারপর আমি আমার বউটির কানে কানে বললাম, তুমি কি গোসল করবা না? সে বলল, আমি গোসল করব, এটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, তুমি আগে যাও, তুমি গোসল করো। তারপর আমি রুম থেকে একটা গামছা আর একটা লুঙ্গি নিয়ে গোসল করতে নদীতে চলে গেলাম। সেখানে মনের তৃপ্তি করে গোসল করলাম। যাই হোক, গোসল শেষে আমি আবারও বাড়িতে আসলাম। বাড়িতে এসে দেখি আমার বউটি তাদের সাথে এখনো গল্প করছে। আমি দূর থেকে বেশ কিছু সময় তার দিকে তাকিয়েছিলাম। আমি দেখতেছিলাম সে অবিকল একজন মানুষ। একজন মানুষের মাঝে যে আচরণ, যে বৈশিষ্ট্য থাকা দরকার, তার মাঝে সবকিছু আছে। একটা মানুষ আর একটা মানুষের সাথে কিভাবে গল্প করে, সেম ভাবে সে গল্প করতেছে। আমার মামাও হেসে হেসে গল্প করতেছে। প্রথম দিকে তো আমার মামা খুবই ভয় পাচ্ছিল, সে একটা পরী, তার সাথে কি বলবে না বলবে, কিন্তু এখন সে অনেক বেশি পরিমাণ খাতির জমানোর চেষ্টা করতেছে। এর পিছনেও কিন্তু বন্ধুরা একটা কারণ আছে। আপনারা যারা পরী যখন বউ সিজন 1 শুনেছেন, তারা তো নিশ্চয়ই জানেন আমার মামা অনেক বেশি পরিমাণ কৃপণ এবং ধন সম্পদ, অর্থর প্রতি তার খুব বেশি পরিমাণ লোভ। আমি বুঝতে পারছি আমার বউটার সাথে খাতির জমানোর তার একটা মাত্র উদ্দেশ্য, আমার বউ যদি তারে কিছু ধন সম্পদ, অর্থ দেয়, সেটা নিয়ে সে বাড়িতে যাবে। এটা আমি আগেই বুঝতে পারছি। এই জন্যই সে আমার বউটার সাথে হেসে হেসে খুব খাতির জমানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, আমি তাদের সামনে গেলাম, যে বললাম, তোমরা এখনো গল্প করতেছো, আর আমাকে খেতে দাও না, আমার খুব ক্ষুধা লাগছে, মা, খেতে দাও না। তখন মা বলল, সবকিছু কমপ্লিট, রুমের মধ্যে রাখা আছে, তুই যা, আমি আসতেছি। একথা বলার সঙ্গে সঙ্গে আমার মামা বলল, কি রে বুবু, তুই এখনো তোর ছেলেকে ভাত বেড়ে দিবি? তোর ছেলের জন্য তো আর একজন আছে না, সে এখন সব দায়িত্ব নেবে, তুই কেন এখন ভাত বাড়তে যাবি?
তখন মা বলল, হ্যাঁ তাই তো, বৌমা তুমি যাও তো, ওর কি কি লাগে দেখো, আমি আর বাবু ওর দায়িত্ব নিতে পারবো না, আজ থেকে সব দায়িত্ব তোমার, আমি আর ওর টেনশন করতে পারবো না, তোমার হাতে ওকে তুলে দিলাম, তুমি যাও। তখন আমার বউটি বলল, মা আপনি কোনো টেনশন করবেন না, ওর সকল দায়িত্ব আমার। তারপর আমার বউটি আমার হাত ধরে রুমের মধ্যে নিয়ে গেল। সে আমাকে তার নিজের হাতে ভাতটা বেড়ে দিল। দেখি মা মুরগির মাংস রান্না করছে। তারপর আমার বউটি মুরগির মাংস আমার ভাতের উপর দিল। আমি খুব বেশি পরিমাণ ক্ষুধার্ত ছিলাম, তাই নিজের হাত দিয়েই তখন মেয়েকে খাইতেছিলাম। তারপর আমার বউটি বলল, আরে তুমি কি করছো, তোমার হাত দিয়ে খাওয়ার কি দরকার, আমি আছি না, মা কি বললো একটু আগে শোনো নাই। তারপর আমি বুঝতে পারলাম আমার বউটি কি চাচ্ছে। তখন আমার প্লেটটা তার কাছে দিলাম। সে তার সুন্দরী কোমল হাত দিয়ে মেখে মেখে আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি খাচ্ছিলাম। সে আমাকে এত পরিমাণ আদর যত্ন করতেছিল, মনে হচ্ছিল আমি যেন 2 বছরের একটা শিশু। 2 বছরের একটা বাচ্চাকে তার মা যখন যেভাবে আদর করে খাওয়ায়, সে আমাকে সেভাবেই খাওয়াচ্ছিল। আসলে রুমের মধ্যে তো কেউ নেই, আমি আর আমার বউ, কাজে সে তার ইচ্ছে মতো আদর করে আমাকে খাওয়াচ্ছিল। আমিও এই জিনিসটা খুবই উপভোগ করতেছিলাম। আমি যখন হাত দিয়ে কিছু ভাত নিয়ে তাকে খাইয়ে দিতে লাগলাম, সে বলল, তুমি জানো না আমি এ সকল খাই না। আমি আবার বললাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে আমি জানতাম সে ভাত খায় না, তারপরও আমি ট্রাই করলাম দেখি সে খায় কিনা। আসলে তার তো খাওয়ার কথা না। তো যাই হোক, সমস্ত ভাত সে আমাকে খাইয়ে দিল। তারপর আমি আমার হাত দিয়ে পানিটা খাইলাম। খাওয়ার পর আবারও বাইরে আসলাম, আমার বউটাও বাইরে আসলো। সেখানে আমরা বসেছিলাম। তো মামা একটা পর্যায়ে বলল, ভাগনা তোমরা থাকো, আমার তো বাড়ি যেতে হবে, আমার অনেক কাজ। মামাকে বললাম, মামা তুমি আজকে থাকো না, আজকের এই আনন্দের দিনে তুমি থাকবা না? তখন মামা বলল, না না আজকে আমার থাকাই যাবে না, আমার অনেক পরিমাণ সমস্যা হবে, অনেক কাজ আছে বাড়িতে। তারপর আমি মামাকে বললাম, মামা তোমার কাছে একটা অনুরোধ। মামা বলল, কি বলিস বল। বললাম, এই যে আমার বউ একটা পরী, এই কথা যেন কেউ না জানে, খবরদার তুমি কাউকে বলবা না। তখন মামা বলল, ভাগনা এই বিশ্বাস তুই আমাকে করিস? মানুষ কেন, একটা কাকও জানবে না তোর বউ একটা পরী, আর তুই যে বিয়ে করছিস এই কথাটাই তো আমি কাউকে বলবো না। তো যাই হোক, মামা কথা বলতে বলতে সে রেডি, সে চলে যাবে। সে আমার মার কাছ থেকে বিদায় নেয়, আমার আব্বার কাছ থেকে বিদায় নেয়, আমার কাছ থেকে বিদায় নিয়ে আমার বউটির কাছে যায়। মানে আমার বউটা তো পাশেই ছিল। তার কাছে বলে যে, বৌমা তুমি থাকো, আমি যাই, আর আমার ভাগ্নেকে দেখে শুনে রাখিও, আর 2-1 দিন পরে আমি আসব, এই কথা বলতেছিল। কিন্তু সে আমার বউ থেকে যাচ্ছিল না, মানে কথা বাড়াচ্ছিল। তো এইটা নিয়ে সে অনেক বেশি পরিমাণ কথা বলতেছিল, মানে কি কথা বলবে সেটা জানতো না, কিন্তু কথা বলতেছিল, আবল তাবল কথা বলতেছিল। তা আমি তো বুঝতে পারলাম তুমি কেন যাচ্ছ না। আমার বউ বুঝতে পারে। তখন আমার বউ বলে, মামা আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। তারপর আমার বউটি রুমের মধ্যে প্রবেশ করে। তারপর সেখান থেকে বেশ কিছু পরিমাণ টাকা নিয়ে আসে। আমি জানি না এই টাকা সে কোথা থেকে পেল, আর কোথা থেকে পাবে, সে তো পড়ি, তার তো টাকা পয়সার অভাব নাই, চাইলেই সে পায়। তারপর সে কিছু পরিমাণ টাকা নিয়ে এসে মামার হাতে দিল, দিয়ে বলল, মামা এটা আপনার জন্য নেন। তখন আমার মামা বলে, কি দরকার ছিল এগুলার, আমারই তো দেওয়ার কথা তোমাদের, তুমি আবার দিচ্ছ কেন? আমি বললাম, মামা হয়েছে, নাও নাও, তুমি তো এই জন্যই আসিলা। তখন মামা আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমাকে চোখ দিয়েই খেয়ে ফেলবে। আমি বুঝতেছিলাম মামা রাগ করলো, কিন্তু আমার আসলে খুবই রাগ হচ্ছিল। আজকে আমি বিবাহ করছি, আর আজকে ওনার আমার বইয়ের থেকে টাকা চাইতে হবে? মানে টাকা চাই নাই, কিন্তু আকার ইঙ্গিতে বোঝাইছে কিছু টাকা আমাকে দাও। তো যাই হোক, সে যখন টাকা পাইলো সে অনেক খুশি। তারপর সে আমার বইয়ের থেকে অনুমতি নিয়ে, আমার থেকে অনুমতি নিয়ে রওনা দিল। ওই যে মামা একটা নৌকা নিয়ে আসছিল, সেই নৌকা নিয়ে নদী দিয়ে আস্তে আস্তে তার বাড়ির দিকে রওনা দিল। মামা চলে যাওয়ার পর মা যখন রুমের মধ্যে প্রবেশ করলো, তখন আমি আমার বউটাকে বললাম, তুমি আবার টাকা দিতে গেলা কেন? এই টাকা দিয়ে তুমি আবার মামাকে লোভ বানাচ্ছ না? দেখবা সে আর আমাদের বাড়ি ছাড়বে না। তখন আমার বউটি বলল, আরে না হয় সামান্য কিছু টাকা দিলাম, বেচারা টাকাকে অনেক ভালোবাসে। আসলে বন্ধুরা, আপনাদের মাথায় নিশ্চয়ই এখন একটা কথা ঘুরপাক খাচ্ছে, সে তো পড়ি, সে তো চাইলেই অনেক বেশি পরিমাণ ধন সম্পদ যে কোনো সময় আমাকে উপহার দিতে পারে, তাহলে আমি কেন তার থেকে অনেক বেশি পরিমাণ টাকা চাচ্ছি না? বন্ধুরা, সে তো আমার বউ, আমার ভালো সময় খারাপ সময় সে তো আমার পাশে থাকবে, যখন যা আমার দরকার সে দিবে, এর আগেও তো সে আমাকে দিয়েছে। কাজেই এই জিনিসটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই, সে আমাকে কি দিল না দিল। তার যদি মনে হয় আমাকে টাকা দেওয়া দরকার তাহলে ঠিক আছে, আর যদি আমাকে টাকা না দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তো শুধু তাকেই ভালোবাসি। কিন্তু আমার যখন টাকা দরকার হয় সে যেন কিভাবে বুঝে যায় আমার টাকা দরকার, বলে এই যে কিছু টাকা আছে তুমি নাও। আমি নিতে চাই না, কিন্তু সে আমাকে জোর করে দেয়। তো যাই হোক, আমি আমার বউকে আদর করে বিড়াল ডাকি, যখনই প্রয়োজন হয় বলে, এই বিড়াল এইদিকে আসো। আর বিড়াল বলে ডাকবো না কেন বলেন তো? সে তো বিড়াল আকৃতি থেকেই আমার সাথে প্রেম করত, বিড়াল আকৃতি থেকে সে লুকোচুরি করত, এজন্যই তাকে আদর করে আমি বিড়াল ডাকি। সে খুব একটা মাইন্ড করে না।
তবে মাঝে মাঝে অনেক বেশি পরিমাণ রাগ করে। আমি তাকে বিড়াল বলে ডাকি, আর না হয় সরাসরি বউ বলে ডাকি। যাই হোক, যখন যেটা মনে হয় সেটাই ডাকি। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে নিল। তারপর আমরা রুমের মধ্যে প্রবেশ করলাম। আমার বউ তো কিছুই খায়নি, সকাল থেকে সে না খাওয়া। সে মুখ ফুটে বলছে না আমার ক্ষুধা লাগছে। রুমের মধ্যে কোনো মাছও নেই। তো আমি তো জানি আমার বউটা ক্ষুধা পেলে ক্ষুধা সহ্য করতে পারে না, কাজেই আমাকে এখন মাছ ধরতে যেতে হবে। তখন আমি বললাম, তুমি থাকো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। সে বলল, তুমি কোথায় যাবা? আমি বললাম, কোথায় যাব মানে, তোমার জন্য মাছ ধরে আনি। সে আমাকে বলল, আজকে আমার না খেলেও চলবে, তুমি আজকে আমার পাশে পাশে থাকো না, আজকের দিনটা আর তো আমরা পাবো না, সবসময় তুমি আমার পাশে থাকো। আমি বললাম, না, তোমার ক্ষুধা লাগছে, আগে তুমি কিছু খাও, তারপরে আমরা একসাথে আবার গল্প করব। তখন সে বলল, ঠিক আছে, আমিও তোমার সাথে যাব, আমিও তোমার সাথে মাছ ধরতে যাব। আমি বললাম, ভালোই তো হয়, তুমিও যাবো আমার সাথে, আজকেই আমাদের বিয়ে হলো, আজকেই বাসর হলো, আজকে তুমি আমার সাথে নদীতে যাবা, তো চলো ঠিক আছে। এই কথা মা শোনে। মা শোনার পর বলে, না না, আজকে বৌমার নদীতে যাওয়া যাবে না, আজকে যাওয়ার কোনোই দরকার নাই, নতুন বউ, আজকে প্রথম দিন, আজকে যাওয়াই যাবে না। তখন আমি বললাম, মা তো নিষেধ করতেছে। তখন পরিটি বলে, মা আমি যাই না। তো মা বলল, বৌমা বেশি বুঝো না, আজকে যাওয়া যাবে না। তখন আমার বউ বলল, মা যেহেতু নিষেধ করতেছে আমি আর না যাই, তুমি যাও, তাড়াতাড়ি যাও, কিছু মাছ পেলে নিয়ে আসিও, কিন্তু বেশি দেরি করিও না। যাই হোক, আমি সন্ধ্যাবেলায় আমার কিছু জাল, বড়শি, সরঞ্জাম নিয়ে আমার যে ছোট ডেঙ্গি নৌকা ছিল সেখানে গেলাম। তারপর তাড়াতাড়ি করে নদীর এই পার থেকে ওই পারে গেলাম। ওই পারে কিছু ছোট মাছ বেশি পরিমাণ পাওয়া যায়, সেখানে আমি জাল পাতলাম। 1 ঘন্টা পর যখন আবার জাল চেক করলাম, তখন দেখলাম মোটামুটি কিছু পরিমাণ মাছ ধরছে। আসলে অনেকদিন হয়ে গেল আমি মাছ ধরি না, কাজে আমার কোনো আইডিয়া নেই এখন কোন জায়গায় জাল পাতলে বেশি পরিমাণ মাছ পাওয়া যায়। তো জালগুলো উঠাইলাম, বড়শিগুলো উঠাইলাম, বেশ কিছু পরিমাণ মাছই পাইছিলাম। যে মাছটা আসলে পরি খেয়ে পেট ভরে যাবে সে মাছটা নিয়ে আসলাম। আস্তে আস্তে রাত 8টা। তারপর তাজা মাছ যখন তার সামনে দিলাম, সে খাচ্ছিল না। তখন আমি বললাম, আরে খাও, তোমার জন্য তো নিয়ে আসছি। তারপর তার হাতে দিলাম। সে তাজা মাছ মানুষ আকৃতি থাকা অবস্থায় বন্ধুরা এমনভাবে খাচ্ছিল, কসকস ক্যাস ক্যাস করে কাঁচা মাছ খাচ্ছিল, দেখে মনে হচ্ছিল রাক্ষস যেন মাছ খাচ্ছে। আর আমি তো আপনাদের আগেই বলেছি, আমার পরিটির সবকিছু ভালো লাগে, শুধুমাত্র এই জিনিসটা ছাড়া। আপনাদেরও তো ভালো লাগবে না ভাই? যখন কোনো মানুষ কাঁচা মাছ চিবিয়ে খাবে, আপনি যদি তার পাশে উপস্থিত থাকেন, আপনার কেমন লাগতে পারে বলেন তো? সে তো পরি, কিন্তু মানুষ আকৃতিতে আছে। মানুষ আকৃতিতে থাকা অবস্থায় সে যখন তাজা মাছ চিবিয়ে খ্যাস 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 করে খায়, তখন আমার কেমন লাগবে? এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগতেছিল। মা এই জিনিসটা দেখে আর নিতে পারে নাই। মা সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যায়। আমার বউটা ক্ষুধা লাগলে সহ্য করতে পারে না, তার তো প্রচুর পরিমাণ ক্ষুধা ছিল। সে চোখ বন্ধ করে আপন মনে হাত দিয়ে মাছ ধরতেছে আর কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে আমার প্রচুর পরিমাণ রাগ হয়। কিছুক্ষণ পর আমি তাকে ধমক দিই, এই তুমি এগুলো কি করো? এভাবে কেউ মাছ খায়? মাছ খাওয়া ভালো কথা, একটু রয়ে শয়ে খাও। তখন আমার বউটি মাছ খাওয়া বন্ধ করে দেয় এবং চোখ খুলে আমার দিকে তাকায়। তাকিয়ে এমনভাবে চোখের ভাষায় কথা বলতেছিল, আমাকে বোঝাচ্ছিল, তুমি আমাকে ধমক দিলা, আজকে আমাদের বাসর হলো মাত্র। সে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি বুঝতে পারলাম সে আমার প্রতি অনেক পরিমাণ অভিমান করেছে। অভিমান তো তারপরই করা যায় যাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসা যায়। সে হয়তো তখন মনে মনে ভাবতেছিল, আমি যারে এত পরিমাণ ভালোবাসি সে আমার খাওয়াটা দেখতে পারে না, এ ভেবে সে অনেক পরিমাণ দুঃখ পাচ্ছিল। তো যাই হোক, তারপর সে খাওয়াটা বন্ধ করে দেয়। আমি সঙ্গে সঙ্গে তার কাছে যাই, যে তাকে জড়িয়ে ধরে বলি, আরে তুমি রাগ করলা? আমি তো ওইভাবে বলি নাই, আমি আসলে কন্ট্রোল করতে পারতেছিলাম না, প্লিজ মাফ করে দাও না, আজকের মতো মাফ করে দাও না, এইভাবে তাকে অনুরোধ করতেছিলাম। কিন্তু সে এত পরিমাণ কষ্ট পাইছে, আমার সাথে কোনো কথা বলতেছিল না। ওই অবস্থায় সে রুমের মধ্যে প্রবেশ করলো, আমিও তার পিছে পিছে রুমের মধ্যে প্রবেশ করলাম। তারপর সে বিছানার উপর শুয়ে পড়লো। আমি তখন তাকে হাত ধরে বললাম, প্লিজ আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, আর কখনোই হবে না। আসলে দেখো, একটা মানুষ যখন কাঁচা মাছ খায় তখন আসলে এটা আমি নিতে পারি না। এটা খাচ্ছিলা ঠিক আছে, কিন্তু কেন যেন আমার মাথা গরম হইলো, আমি আসলে বলতে পারবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। তারপর সে কোনো কথা বললো না। আমি তার হাত ধরে কান্না শুরু করলাম। তারপর সে বলল, আরে সমস্যা নাই, তুমি সও, আমি রাগ করিনি, তুমি সও। আমি তাকে স্পর্শ করতে লাগলাম, কিন্তু সে কিছুতেই আমাকে স্পর্শ করতে দিল না। বন্ধুরা, আমি তো জানি আমার বউটা খুবই অভিমানী। সে যদি একবার অভিমান করে, সে যদি একবার আমার প্রতি রাগ করে, এই রাগ, এই অভিমান ভাঙাতে আমার অনেক বেশি পরিমাণ সময় লেগে যায়। সে আসলে এই জিনিসটা পছন্দ করে না আমি তাকে কষ্ট দেই, আমি তাকে দুঃখ দেই। আমি বুঝতে পারছি সে অনেক বেশি পরিমাণ কষ্ট পাইছে। আমি জানি আজকের দিনে তার সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয় নাই, কিন্তু কেন যে আমার মাথাটা সেই সময় গরম হয়ে গেল বুঝতে পারি না। সে তো মাছ অনেক মজা করেই খাবে, তাই না? আমার আপনার প্রিয় খাবার মাছ, গোস্ত, ভাত, এগুলো যদি আমাদের সামনে দেয়, আমরা যখন ক্ষুধার্ত থাকি,
আমরা তখন রাক্ষসের মতোই তো খাই, অনেক মজা করে খাই। আর সে যেহেতু মাছ খায়, মাছই তার কাছে প্রিয় খাবার, তো সে যখন এইভাবে খায় এটা তো স্বাভাবিক, আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি তখন বুঝতে পারছিলাম এখন যাই বলি না কেন তার রাগ ভাঙবে না, কিছু সময় পর আবারও রাগ ভাঙাতে হবে। তারপর তখন আমি রুম থেকে বের হয়ে যাই। যাওয়ার পর মাকে বলি, মা খাবার টাবার কিছু হয়েছে, আমি খাবো, খেয়ে ঘুমাবো। তো মা আমাকে বললো, কি রে তোর কিছু হয়েছে, এভাবে কথা বলতেছিস? মাকে বললাম, না মা, আসলে ঘুম ধরছে তো, কাল রাতে তো আমাদের কারোরই ঘুমায় নাই। আসলে মা জানে না বিষয়টা আমার এবং পরীর মাঝে যে ঝামেলাটা হয়েছে। পরীটি যখন মাছ খাচ্ছিল মা তো তখন বাইরে চলে যায়, যার কারণেই মা বুঝতে পারে না পরীটির সাথে আমার একটু ঝামেলা হয়েছে। যাই হোক, তারপর মা ভাত দেয়, আমি অল্প পরিমাণ ভাত খাই। আসলে ভাত না খাইলে মা রাগ করবে, এই জন্যই ভাতটা খাওয়া। তারপর মাকে বললাম, মা আমি ঘুমাতে গেলাম। তারপর আবারও আমি রুমের মধ্যে প্রবেশ করি, রুমের সিট টেনে দেই। দেওয়ার পর রুমে এসে দেখি পরীটি শুয়ে আছে, চোখ বন্ধ করে আছে। জানি না সে ঘুমাচ্ছে কেন, ভালোভাবে তাকিয়ে দেখি সে ঘুমিয়ে আছে। আমি আর তাকে কোনো ডিস্টার্ব করলাম না, কেননা গত রাত্রে তো ঘুমায়নি, আবার সারাদিনও ঘুমাই নাই। আমি তাও দিনের বেলা ঘুমিয়েছি, সে তো ঘুমাই নাই। আমি তার কোলের উপর মাথা রেখে ঘুমিয়েছি, আর সে সারাক্ষণ শুধুমাত্র আমার দিকে তাকিয়েছিল, আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সে তো ঘুমায় নাই, তাই আমি তাকে কোনো ডিস্টার্ব করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম সে কখন ঘুম থেকে জাগ্রত হয়। তারপর আবারও তার কাছে মাপ চাইব, তার কাছে আবারও ক্ষমা চাইব, আর বলবো আমি কখনোই তোমার সাথে রাগ করব না, তুমি আমাকে প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি আমার বউকে যে পরিমাণ কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি পরিমাণ কষ্ট আমি পেয়েছি। তো যাই হোক, আমি বসে বসে অপেক্ষা করতে লাগলাম কখন তার ঘুম ভাঙে, কিন্তু না, তার কোনো ঘুম ভাঙছে না। আমি বুঝতে পারলাম তার ঘুম ভাঙানো কঠিন হয়ে যাবে আমার জন্য। সে ঘুমিয়ে আছে, আজকে তাকে আর ডিস্টার্ব না করি। আমারও মাথা ব্যথা করতেছিল, আমিও রুমের লাইটটা বন্ধ করে তার পাশে শুয়ে পড়লাম। একটা পর্যায়ে আমি কখন যে ঘুমিয়ে গেলাম আসলে বুঝতে পারলাম না, এক ঘুমে রাত পার। আমি যখন চোখ খুলি দেখি আমার বেডে আমার বউটি নেই, মানে সেই পরীটি আমার পাশে নেই। তখন আমি মনে মনে ভাবলাম আমার বউটি হয়তোবা আমার আগে ঘুম থেকে জাগ্রত হয়েছে এবং সে বাইরে বের হয়ে মার সাথে হয়তোবা গল্প করতেছে বা মাকে কাজে সাহায্য করতেছে। তারপর আমি আস্তে আস্তে রুম থেকে বের হলাম। বের হওয়ার পর দেখি মা একা একাই বাইরে কাজ করতেছে। তখন মাকে বললাম, মা জিএসপিন কোথায়, তুমি একা একা কাজ করতেছো? তখন মা আমাকে বললো, জিএসপিন কোথায় মানে, ও তো তোর রুমেই ছিল, সকাল থেকে তো ওকে আমি দেখি নাই, আমি তো মনে করছি তোর রুমে ঘুমিয়ে আছে। তখন আমি বললাম, কি বলো মা, ও রুম থেকে বের হয় নাই? মা বললো, না তো, ও কেন রুমে নেই? তখন আমি মার কথার উত্তর না দিয়ে দৌড়ে আবার রুমে যাই। যাওয়ার পর দেখি কোথাও নেই। আমি আমার খাটের নিচে তাকিয়ে দেখলাম সেখানেও সে নেই। আসলে অভিমান করে তো খাটের নিচে লুকিয়েও থাকতে পারে, কাজেই আমি খাটের নিচে চেক করলাম, সেখানেও নেই। আমি কান্না করতে শুরু করলাম, মাকে বললাম, মা ও কি চলে গেল আমাকে ছেড়ে? মা বললো, কি হয়েছে রে, ও আমাদের ছেড়ে চলে যাবে কেন? মাকে বললাম, মা কালকে রাত্রে ওর সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, ও যখন কাঁচা মাছ খায় তখন ওকে আমি একটা ধমক দিছিলাম। আসলে সে এমনভাবে খাচ্ছিল আমার খুব রাগ হচ্ছিল। তখন মা বললো, তুই ওর সাথে রাগ করছিস কেন, ও তো কাঁচা মাছ খায়, এতে তোর কি সমস্যা? আমি তো দেখতেছিলাম সে কাঁচা মাছ খাচ্ছিল, তো আমার একটু খারাপ লাগতেছিল, আমি চলে আসলাম, তুইও চলে আসতি রুম থেকে। তখন মাকে বললাম, মা আমার এটা ভুল হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি এরকম ব্যবহার কেন আমি করলাম। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। নদীর ধারে গেলাম, সেখানেও নেই। নৌকোর উপরে গেলাম, সেখানেও নেই। পুরো বাড়ি আনাচে কানাচে তন্ন করে দেখলাম, সেখানেও নেই। এর আগেও একবার সে হারিয়ে গিয়েছিল, তারপর সে একটা কোরই গাছের উপর আমি তাকে পেয়েছিলাম, সেখানে বসেছিল, সেই কোরই গাছের কাছে গিয়েছিলাম, সেখানেও সে নেই। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম। আমি মাকে বললাম, মা ও কি আমাকে ছেড়ে সত্যি সত্যি চলে গেল? আমি না হয় ওকে শুধুমাত্র একটা ধমক দিয়েছিলাম, এজন্য সে কি আমাকে ছেড়ে চলে যাবে? সে আমার ভালোবাসা বুঝলো না? মা বলতেছিল, কিরে তোকে ছাড়া তো চলে যাওয়ার কথা না, তোর জন্য সে তার বাবা মা, সে তার রাজ্যে ত্যাগ করে চলে এসেছে, তোর উপর অভিমান করে সে তো চলে যাওয়ার কথা না, তুই একটু খোঁজ নিয়ে দেখ না ভালোভাবে। কিন্তু বন্ধুরা, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও আমি তাকে পাইলাম না। আমি কি তাকে হারিয়ে ফেললাম? আমি শুধু কান্না করতে লাগলাম, আমি কেন আমার বউটির সাথে খারাপ ব্যবহার করলাম? আমার বউটা অনেক বেশি পরিমাণ অভিমানী, অনেক বেশি পরিমাণ রাগ। বিশেষ করে আমি যখন তাকে কষ্ট দেই, সেই কষ্ট কিছুতে মেনে নিতে পারে না। সে চায় আমি তাকে সবসময় ভালোবাসি। সে তার বাবা মা, সে তার রাজ্য ছেড়ে আমার কাছে চলে এসেছে, আর আমি প্রথম দিনই তার সাথে রাগারাগি করলাম, সে আমাকে ছেড়ে চলে গেল নাকি? আমি শুধু হাই হাই করতেছিলাম, হাই আল্লাহ, এটা আমি কি করলাম? এতদিন পর আমি আমার বউটিকে ফিরে পেলাম, আর আজকেই আমার বউটি আমাকে ছেড়ে চলে গেল। আমি শুধু কান্না করতেছিলাম, অঝর নয়নে কান্না করতেছিলাম। বন্ধুরা, পরীটি কি সত্যি আমাকে ছেড়ে চলে গিয়েছিল? পরীটি যদি রাগ করে আমাকে ছেড়ে চলেই যায়, তাহলে সে কি আবারও আমার কাছে ফিরে এসেছিল, নাকি সারা জীবনের জন্য পরীটি আমার উপর রাগ করে সে তার রাজ্যে ফিরে চলে যায়? এই সমস্ত ঘটনা জানতে হলে পরী যখন বউ সিজন 2 2 নম্বর পর্ব শুনতে হবে। আপনি যদি 2 নম্বর পর্ব শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বন্ধুরা, পরি যখন বউ সিজন 2 প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।